বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো। বিজিএমসি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আমান খান, প্রভাষক, সমাজবিজ্ঞান, বিজিএমসি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে বেকার সমস্যার প্রতিকার বা দূরীকরণের উপায়সমূহ আলোচনা করব শীর্ষক ক্লাসটি। এর আগে আমরা আলোচনা করেছি দুইটি ক্লাসে বাংলাদেশের বেকার সমস্যার বাংলাদেশের বেকারত্বের প্রকৃতি বা কারণসমূহ আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা এই বেকার সমস্যা দূরীকরণের উপায়সমূহ আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের কাছে অনেক সহজ মনে হলেও অনেক সময় পরীক্ষাতে তোমরা কোটেশনের অভাবে এই প্রশ্নটাকে গুছিয়ে দেওয়া যায় না। তাই আমি তোমাদের এই প্রশ্নটিকে তিনটি ভাগে ভাগ করে কোটেশনগুলিকে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি, যেন তোমরা সহজ করে পরীক্ষাতে দিতে পারো। বাংলাদেশে বেকার সমস্যা দূরীকরণের উপায়সমূহ। আমরা প্রথমত 1 নম্বরে আছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে জনসংখ্যা হচ্ছে অভিশাপ। যদিও জনসংখ্যা একটি দেশের জন্য আশীর্বাদ বা সম্পদ, বিভিন্ন সুষ্ঠু পরিকল্পনার অভাবে এই সম্পদই একসময় অভিশাপে পরিণত হয়ে যায়। জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের দেশে যে হারে কর্মসংস্থানের চাহিদা বাড়ছে, সে হারে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব নয়। কারণ আমরা জানি প্রতি বছর আমাদের মোট জনসংখ্যার সাথে 30 লক্ষ জনসংখ্যা অ্যাড হচ্ছে, কিন্তু সেই হারে বা এই 30 লক্ষ কর্মসংস্থান কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। দেখা যাচ্ছে যে প্রতি বছর 1 লক্ষের মতো কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে সর্বোচ্চ। এই অবস্থায় জনসংখ্যা বৃদ্ধির হার প্রতিহত করা ছাড়া বেকার সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে না বা মোকাবেলা করা যাবে না। কারণ দেখা যায় যে প্রতি বছর যদি 30 লক্ষ জনসংখ্যা মোট জনসংখ্যার সাথে অ্যাড হয়, কিন্তু কর্মসংস্থান বাড়ছে না, প্রতি বছর দেখা যায় এরকম বেকারত্ব দিন দিন বাড়ছেই। এই অবস্থায় জনসংখ্যা বৃদ্ধির হারকে আমাদের প্রতিহত করতে হবে, যেন জনসংখ্যা বৃদ্ধি না ঘটে। সেজন্য জনগণের সচেতনতা সৃষ্টি করে জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমরা জনসংখ্যা একজনের চেষ্টা করলে এটাকে সমাধান করতে পারবো না বা এই জনসংখ্যা বৃদ্ধিকে রোধ করতে পারবো না। এর জন্য প্রত্যেকটি জনগণকে সচেতন হতে হবে এবং যারা সচেতন আছে তাদেরকে, যারা সচেতনহীন যে জনগণগুলো অক্ষর জ্ঞানহীন, তাদেরকে এই বিষয়ে সচেতনতা তাদেরকে বোঝাতে হবে যে অতিমাত্রায় জনসংখ্যা হলে দেশে কর্মসংস্থানের অভাবে বেকারত্ব বৃদ্ধি পাবে কিংবা সংসার সুখের হবে না। তাহলেই দেখা যাবে জনসংখ্যা যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে বেকার সমস্যা পরিপূর্ণভাবে সমাধান করা সম্ভব। 2 নম্বরে আছে দ্রুত শিল্পায়ন। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বহু শিল্প কারখানা ধ্বংস হয়ে পড়ে। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে সর্বশান্ত করার জন্য দেখা গেলো আমাদের দেশের অনেক শিল্প কারখানাগুলোকে ধ্বংস করে ফেলে, যেন এই দেশ উন্নয়ন করতে না পারে বা উন্নতি হতে না পারে। সেগুলো যথাযথ মেরামত এবং কর্মসংস্থানের বৃদ্ধির লক্ষ্যে নতুন শিল্প কারখানা স্থাপনের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা আবশ্যক। যে শিল্প কারখানাগুলোর কিছু ধ্বংস হয় সেগুলোকে মেরামত করা দরকার, তাহলে সেগুলো আবার আগের মতো কর্মক্ষম হয়ে উঠবে। আবার দেখা যায় নতুন নতুন সরকারি এবং বেসরকারি উদ্যোগে নতুন নতুন শিল্প কারখানাগুলো স্থাপন করা আবশ্যক। কারণ নতুন নতুন শিল্প কারখানাগুলো স্থাপন করলে এখানে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লেই উৎপাদনের জন্য এখানে শ্রমশক্তি প্রয়োজন পড়বে, ফলে দেখা যাবে দেশের বেকারত্ব অনেকটাই ঘুচবে। অধিক সংখ্যক কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে এদেশের বেকার সমস্যা অনেকটাই লাঘব করা সম্ভব। কারণ আমাদের দেশে যেহেতু জনসংখ্যা খুব বেশি, সেই হারে সেই অনুপাতে যদি শিল্প কারখানা বা শিল্প কারখানাগুলোকে স্থাপন করা যায়, তাহলে দেখা যাবে সেই অনুপাতেই কর্মসংস্থান হবে। ফলে আমাদের দেশের এই বেকার সমস্যার স্থায়ী একটা সমাধান হবে। 3 নম্বর ক্ষুদ্র কুটির শিল্প গঠন। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার্থে ক্ষুদ্র কুটির শিল্পের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। আমরা জানি আমাদের দেশের আগে প্রতিটি গ্রামে গ্রামে কুটির শিল্প ছিল। নারীরা বাসায় থেকে বিভিন্ন কিছু তৈরি করতেন, যেগুলা বাজারে বিক্রি করে দেখা যেত তাদের বেকারত্ব ঘুচত কিংবা তাদের অর্থনৈতিক আয় হতো। এতে প্রতিযোগিতামূলক বাজারে দেশীয় পণ্যের কদর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেশের বেকারত্বের পরিমাণ হ্রাস পাবে। যদি আমাদের দেশীয় ঐতিহ্য যেগুলো আছে, তারা আমরা জামদানি শাড়ি আছে,
বিভিন্ন শীতল পাটি, বিভিন্ন কিছু যেগুলো গ্রামে নারীরা উৎপাদন করে থাকে। এই ক্ষুদ্র কুটির শিল্পের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। প্রতিটা গ্রামে গ্রামে এই ধরনের ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তোলা প্রয়োজন। এতে দেখা যাবে যে প্রতিযোগিতামূলক বাজারে দেশীয় পণ্যের কদর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি আমরা এগুলো বেশি উৎপাদন করি, তাহলে দেখা যাবে প্রতিযোগিতামূলক বাজারে আমাদের পণ্যগুলো টিকে থাকবে এবং আমাদের পণ্যগুলোর কদর বৃদ্ধি পাবে। এই পণ্যগুলোর কদর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেশের বেকারত্বের পরিমাণ হ্রাস হবে। কারণ যারা বেকার শ্রেণী আছে তারা এই কুটির শিল্প স্থাপনের ফলে দেখা যাবে তারা এই শিল্পে তারা কাজ করবেন এবং তাদের পণ্য যখন বাজারে বিক্রি করা হবে, দেখা যাবে এরই মাধ্যমে দেশের বেকারত্বটা অনেকটাই লাঘব হবে। কুটির শিল্পজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধির উদ্দেশ্যে দেশ বিদেশে বাজার সৃষ্টির জন্য কুটির শিল্প উন্নয়ন ব্যুরোকে আরও বেশি সক্রিয় হতে হবে। আমরা জানি আমাদের দেশের কুটির শিল্প উন্নয়নের জন্য কুটির শিল্প ব্যুরো নামে একটি সংস্থা আছে, যা দেশ বিদেশে আমাদের এই বিভিন্ন কুটির শিল্প যে দ্রব্যগুলো উৎপাদন করা হয় তার বাজার সৃষ্টির জন্য, বাজার তৈরির জন্য এই কাজ করে থাকে। আমাদের দেশের কুটির শিল্পজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধির উদ্দেশ্যে যেন আমাদের দেশের কুটির শিল্পের যে দ্রব্যগুলো উৎপাদন হয় এই চাহিদা যেন বৃদ্ধি করা যায়, এর উদ্দেশ্যে দেশ বিদেশে বাজার সৃষ্টির জন্য, দেশে এবং বিদেশের গণ্ডিতের জন্য, আমরা দেশের বাইরে যেন বিদেশেও এই পণ্যগুলো বিক্রি করা যায়, এর জন্য আমাদের যে কুটির শিল্প উন্নয়ন ব্যুরো আছে, যে সংস্থা আছে, তাকে বেশি সক্রিয় হতে হবে, আগের তুলনায় আরও বেশি সক্রিয় হয়ে কাজ করতে হবে। ফলে দেখা যাবে দেশ বিদেশে বাজার সৃষ্টি হবে। ফলে এই কুটির শিল্প উৎপাদিত পণ্য সামগ্রীর প্রয়োজন বেশি পড়বে এবং এগুলা বাজারে প্রচুর পরিমাণ বিক্রি হবে। ফলে দেখা যাবে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং এই দেশের বেকার সমস্যা লাঘব হবে। 4 নম্বর, নারী শিক্ষার প্রসার। দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। আমরা জানি আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। অনুপাতে আমরা দেখতে পাই যে পুরুষ 102 অনুপাত নারী 100। এই অর্ধেক জনসংখ্যাকে কর্মহীন রেখে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির বিধান নিশ্চিত করা কখনোই সম্ভব না। কারণ একটা দেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ। যদি দেখা যায় যে এখানে শুধু পুরুষকে উন্নয়ন করা হয়, তাহলে দেখা যাবে যে অর্ধেক একটা দেশের 50% উন্নয়ন ঘটলো, আরও কিন্তু 50% উন্নয়ন বাকি রয়ে গেল। এক্ষেত্রে নারী পুরুষকে সমান তালে উন্নয়ন ঘটাতে হবে। তাই বাংলাদেশের নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে। তাই আমাদের দেশের নারীদেরকে পুরুষের পাশাপাশি পুরুষের মতোই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং পুরুষের অনুপাতে শিক্ষিত হতে হবে, যাতে নারীরা শ্রমশক্তি হিসাবে উৎপাদনমুখী কার্যক্রমে নিয়োজিত হতে পারে। কারণ একটা শিক্ষিত মানুষ যে পরিমাণ শ্রমশক্তিতে উৎপাদনমুখী হতে পারে, একজন অক্ষর জ্ঞানহীন মানুষ সেই অনুপাতে হতে পারে না। তাই দেখা যায় আমাদের দেশের পুরোপুরি উন্নয়ন ঘটাতে গেলে পুরুষের পাশাপাশি নারীকেও পরিপূর্ণভাবে শিক্ষা লাভ করতে হবে এবং পুরুষের পাশাপাশি নারীকেও কর্মসংস্থানে অংশগ্রহণ করে দেশের উৎপাদন বৃদ্ধি করতে হবে। ফলে দেখা যাবে যে আমাদের দেশের বেকারত্ব অনেকটি লাঘব হবে। 5, দক্ষ জনশক্তি রপ্তানি। বিশ্বে উন্নত এমন অনেক দেশ আছে যেখানে কর্মের অভাব নেই, কিন্তু দক্ষ জনশক্তির অভাব রয়েছে। পৃথিবীতে অনেক উন্নত দেশ আছে, যেমন আমরা মিডল ইস্টের কথা বলি, যেখানে কাতার, কুয়েত, সৌদি আরব, দুবাই, এগুলো কিন্তু একটা পৃথিবীর বুকে উন্নত দেশ। তাদের দেশে প্রচুর পরিমাণ কর্মসংস্থান আছে, কিন্তু তাদের দেশে কর্মক্ষম লোকের অভাব। কারণ ওই দেশের যারা আছেন, যারা বসবাস করে স্থায়ী নাগরিক, তারা ম্যাক্সিমামই ধন সম্পদে ভরপুর। ফলে তারা দেখা যায় কাজ করতে এরকম আগ্রহ পোষণ করে না। ফলে তাদের গভর্নমেন্ট অন্যান্য দেশ থেকে শ্রমিক আমদানি করে থাকে তাদের কাজ সম্পাদনের জন্য। ফলে আমাদের মতো যে জনসংখ্যায় ভরপুর দেশগুলো আছে, তারা তাদের জনশক্তি ওইসব দেশে রপ্তানি করে থাকে। আমাদের দেশে যেহেতু ব্যাপক জনসংখ্যা রয়েছে, তাই তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরণ করে বিদেশে রপ্তানির মাধ্যমে দেশীয় উন্নতির পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা যেতে পারে। যেহেতু ওইসব দেশগুলো শ্রমিক আমদানি করে থাকে, তাহলে আমাদের মতো দেশে জনসংখ্যায় ভরপুর দেশগুলো শ্রমিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরণ করে। কারণ যেখানে তাদেরকে পাঠাবে বা যেই কর্মের জন্য তাদেরকে পাঠাবে, ওই কর্মটি দেশে শিখিয়ে তাদেরকে দক্ষ করে যদি ওইসব দেশে প্রেরণ করা যায়, তাহলে দেশের যেরকম একদিকে উন্নতি ঘটবে, পাশাপাশি ওই শ্রমিক আর ওই ব্যক্তির কর্মসংস্থানের সৃষ্টি হবে বা কর্ম করার সুযোগ পাবে। ফলে দেখা যাবে দেশের বেকার সমস্যার সমাধান সুনিশ্চিত করা যাবে যদি আমরা তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে ওইসব দেশগুলোতে প্রেরণ করি। তারা ওইখানে থেকে কর্ম করে তারা অর্থনৈতিক দেশের তারা টাকা পাঠায়, তাহলে দেশের রেমিটেন্স বৃদ্ধি পাবে। ফলে দেখা যাবে দেশও একদিকে উন্নতি করবে
এবং অপরদিকে যে ব্যক্তিটি ওই জায়গায় কর্ম করছে তারও বেকারত্ব লাঘব হলো এবং দেশের পাশাপাশি তারও ব্যক্তিগত জীবনে উন্নয়ন ঘটলো এবং বেকারত্বের অভিশাপ থেকে চির মুক্তি লাভ করলো। 6. কৃষি ব্যবস্থায় উন্নতি। মৌসুম ভিত্তিক চাষাবাদের ফলে অনেক কৃষক বছরে একটি দীর্ঘ সময় বেকার সমস্যায় জর্জরিত হয়, কারণ আমাদের দেশে মৌসুমি ফসল ফলানো হয় বেশি। দেখা যায় যে শীতের সময় আমরা প্রচুর পরিমাণ শাকসবজি বাজার পেয়ে থাকি, কিন্তু এটা কিন্তু আবার গ্রীষ্মের সময় আমরা এই পরিমাণ পাই না। দেখা যায় এই সময় শীতের সময় কৃষকরা ফসল উৎপাদন থেকে বাজারজাত করা পর্যন্ত ব্যস্ত থাকেন, তারা ব্যস্ত সময় পার করে। দেখা যায় এই ফসলটা বিক্রির পরে তারা আবার আগের মতো বেকার হয়ে যায়। বিভিন্ন মৌসুমি ফল তারা ফলায়। তাই কৃষিক্ষেত্রে চাষাবাদ পদ্ধতির পরিবর্তন ও একাধিক ফসল ফলানোর ব্যবস্থা করতে হবে, যাতে তারা বছরের অন্য সময় বেকার হয়ে না পড়ে। তারা দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদনের জন্য তাদেরকে ওই ধরনের শিক্ষা দিতে হবে, যেন ভিন্ন ভিন্ন আবহাওয়াতে প্রতিটা আবহাওয়াতে বিভিন্ন উপযোগী ফসল ফলিয়ে যেন তারা সারা বছর কর্মে নিয়োজিত থাকে। ফলে দেখা যাবে তাদের একদিকে কর্মসংস্থানও থাকলো এবং পাশাপাশি দেশে বেশি উৎপাদনের জন্য যারা কিনে খায় বা যারা বাজার থেকে এগুলো ক্রয় করে, তারা একটা মোটামুটি সাশ্রয়ী রেটের তারা এটা ক্রয় করতে পারছে। আর এইদিকে আমাদের কৃষকও পুরা বছর বা সম্পূর্ণ বছর তারা কর্মে তারা নিয়োজিত থাকছে। ফলে তাদের বেকারত্বের অভিশাপ থেকে তারা মুক্তি পাচ্ছে, কিংবা তাদেরকে মৌসুমি বেকারত্বে পড়তে হচ্ছে না। ফলে সম্পূর্ণ বছরই তারা কর্ম করতে পারছে। এর জন্য আমাদের বেকারত্বকে লাঘব করতে হলে আমাদেরকে সারা বছর কিভাবে ফসল উৎপন্ন করা যায় সেই দিকে লক্ষ্য রেখে কৃষি ব্যবস্থাকে ওই দিকে আমাদেরকে উন্নতি ঘটাতে হবে, বা কৃষি ব্যবস্থা ওই দিকে কীভাবে উন্নতি ঘটালে পুরা বছর কৃষকরা কৃষি পণ্য উৎপাদন করতে পারবে, বেকার হয়ে পড়বে না, ওই দিকে সরকারি এবং বেসরকারিভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। 7. জাতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়ন। বাংলাদেশের বেকার সমস্যা সমাধানকল্পে সরকার থেকে একটি সুষ্ঠু নীতিমালা অনুসরণ করা প্রয়োজন। কারণ সরকারকে বেকার সমস্যা কীভাবে সমাধান করা যায়, কীভাবে কাজ করলে বেকার সমস্যার সমাধান হবে, এরকম একটি সুষ্ঠু পরিকল্পনা সরকারকে গ্রহণ করতে হবে। আর এই নীতি জাতীয় নীতিমালার সাথে সমন্বিত করে সর্বস্তরে উদ্দেশ্য প্রণয়ন ও বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা প্রদান করতে হবে। দেখা যায় যে সরকার যে কর্মপদ্ধতি গ্রহণ করবে, যে নীতি গ্রহণ করবে, তাকে সর্বস্তরে এটাকে এই উদ্দেশ্যটাকে সর্বস্তরে পৌঁছে দিতে হবে এবং সবাইকে এই বিষয়টা সচেতন করতে হবে এবং যে নীতিমালা গ্রহণ করবে তা বাস্তবায়নের জন্য পরিকল্পনা প্রদান করতে হবে। কারণ একটা নীতিমালা গ্রহণ করলো কিন্তু তা বাস্তবায়নের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করলো না, তাহলে দেখা যাবে এই নীতিমালাটা গ্রহণ করার কোনো লাভবান হলো না বা প্রয়োজন পড়লো না। দেখা গেল এই নীতিমালা গ্রহণ করে কোনো সরকার লাভবান হলো না। একদিকে নীতিমালা প্রণয়নের পাশাপাশি তা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। দেখা যাবে যদি সরকার একটি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করে যে কিভাবে দেশের মানুষ বেকার হচ্ছে যেন বেকার না হয়, ওই দিকে সমাধান করা, এবং কিভাবে এই লোকগুলোকে কর্মক্ষম করা যায়, এবং আবার কিভাবে এই বেকারগুলোকে বিভিন্ন কর্মসংস্থানে তাদেরকে লাগিয়ে তাদেরকে কর্মহীনদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়, এইরকম একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। যদি আমাদের বর্তমান সরকার সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেছে যে সারা বাংলাদেশে 100টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করবে, ইতিমধ্যে 3-4টা অঞ্চল তৈরির কাজ চলছে। ফলে দেখা যাবে সরকারের ঘোষণা মতে যদি 100টি অর্থনৈতিক অঞ্চল গঠন হয়, দেশের 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে, ফলে দেশে বেকারত্ব থাকবে না। এইরকম বড় বড় পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং পাশাপাশি বাস্তবায়ন করতে হবে। তো বর্তমান সরকার এরকম পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নের চেষ্টা করছে। ফলে দেখা যাবে যে আমাদের দেশের বেকারত্ব অনেকটাই লাঘব হবে। 8 নম্বর, কারিগরি শিক্ষার প্রসার। আমাদের দেশে শুধু তাত্ত্বিক শিক্ষা প্রদানের ফলে ছাত্রছাত্রীগণ পড়াশোনা শেষে কারিগরি শিক্ষার অভাবে যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না। কারণ আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থায় কোনো হাতে কলমে শিক্ষা ব্যবস্থা নেই। কারণ আমরা শুধু তাত্ত্বিক, আমরা বই পড়ছি, স্যার আমাদেরকে পড়াচ্ছেন, আমরা পড়ছি, তা আবার পরীক্ষা লিখছি, পরীক্ষা পাস করতেছি, এর বাইরে কোনো কাজে আমাদের লাগছে না। এগুলো আমাদের তাত্ত্বিক শিক্ষা, কিন্তু আমাদেরকে হাতে কলমে কোনো শিক্ষা দেওয়া হচ্ছে না। ফলে বেকার সমস্যা ক্রমশই বাড়ছে। দেখা যায় যে পরীক্ষায় অনার্স মাস্টার্স কমপ্লিট করে
সে কোন কর্ম করবে, কারণ তার পড়ার সাথে তার কর্মের কোনো মিল নেই। যদি কোনো কর্মে কেউ কর্মসংস্থানে যোগদান করে, ফলে দেখা যায় যে সে সারা জীবন যে পড়াশোনা করছে তার পড়াশোনার সাথে কর্মের কোনো মিল নেই। কর্মের জন্য তাকে আবার নতুন করে কিছুদিন 3 মাস 4 মাস বা 1 মাস তাকে ট্রেনিং করতে হচ্ছে, এই কর্মটা বুঝতে হচ্ছে। কিন্তু সারা জীবন এই 15-20 বছর পড়াশোনার সাথে কর্মসংস্থানের বা কর্মের কোনো মিল নেই, কারণ এই পড়াশোনায় 15-10 বছরের পড়াশোনায় তাকে কীভাবে কাজ করবে, কোন কাজটা কীরকমভাবে করা যায়, এই ধরনের কোনো শিক্ষা দেওয়া, হাতে কলমে শিক্ষা দেওয়া হয় না। ফলে দেখা যায় যে পড়াশোনা শেষ করো সে এক প্রকার বেকার হয়ে পড়ে। এজন্য কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে, কারণ পড়াশোনার পাশাপাশি আমাদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে একটা কাজ কিভাবে করা যায়, কীরকমভাবে কাজটা করতে হবে, কাজটা করার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, কী কী যন্ত্র ব্যবহার করতে হবে, এই যে শিক্ষাটা, এটাকে হাতে কলমে শিক্ষা বলে। এই তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। তাহলেই দেশের জনশক্তি দক্ষ হয়ে উঠবে এবং দেশের প্রযুক্তিগত বেকারত্ব দূর হবে। কারণ আমাদের দেশ এখনও অনেক প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে। দেখা যায় আমরা এখনও আমাদের দেশের বিভিন্ন প্রযুক্তিগত কাজের জন্য, কর্মের জন্য, আমাদের প্রযুক্তিগত সেক্টরের জন্য পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক দক্ষ শ্রমিককে এখন আমাদের আমদানি করতে হয়, কারণ আমরা হাতে কলমে কোনো শিক্ষা পাই নাই, আমরা কোনো কারিগরি শিক্ষা পাই নাই, বা আমাদের কারিগরি শিক্ষার অনেকটি অভাব রয়েছে। ফলে দেখা যায় যে আমাদের এই কারিগরি সেক্টরগুলোকে, আমাদের প্রযুক্তিগত সেক্টরগুলোকে সক্রিয় রাখার জন্য বাইরে থেকে আমাদেরকে শ্রমিক আমদানি করতে হচ্ছে, যদিও আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার থাকা সত্ত্বেও। কারণ আমাদের শিক্ষার সাথে আমাদের কর্মের কোনো মিল নেই। যদিও বর্তমান সরকার বা বর্তমান অবস্থায় আমাদের দেশ বিভিন্ন কারিগরি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করেছে, বা কারিগরি শিক্ষা ব্যবস্থা কার্যক্রম আমাদের সরকার গ্রহণ করেছে। ফলে দেখা যাচ্ছে যে আগের তুলনায় এখন অনেকটাই কারিগরি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার ফলে দেশের যে শিক্ষিত যুবকরা আছে তারা দেখা যায় যে তাদের পড়াশোনার পাশাপাশি হাতে কলমে অনেক শিক্ষা গ্রহণ করছে। ফলে দেখা যায় যে তারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেক্টরে তারা ঢুকে পড়ছে বা বিভিন্ন কর্মসংস্থানে তারা কর্ম করছে, যদিও তার পরিমাণ খুব নগণ্য। দেখা যায় যে শতকরা হিসাব করলে দেখা যাবে এরকম 4-5% মানুষ হাতে কলমে শিক্ষা লাভ করছে, যদিও এটা দেশে বিস্তার লাভ করছে না, ব্যাপক হারে বিস্তার লাভ করে নেই। যদি দেখা যায় কারিগরি শিক্ষাটা দেশে ব্যাপক হারে সবাইকে কারিগরি শিক্ষার আওতায় আনা যায়, তাহলে দেখা যাবে দেশ থেকে মোটামুটি আমাদের প্রায় বেকারত্বের যে অভিশাপটা আছে এটাকে চিরতরে লাঘব করা যাবে। নবম, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দৃষ্টিভঙ্গির সংকীর্ণতার দরুন অনেকেই কাজের মাঝে ছোট বড় নানা বিভাজন তৈরি করে। কারণ আমাদের দেশের দৃষ্টিভঙ্গির অনেকটাই নগণ্য দৃষ্টিভঙ্গি, কারণ আমরা কর্ম দিয়ে অনেক মানুষকে মূল্যায়ন করার চেষ্টা করি। কারণ দেখা যায় যে একই কর্মসংস্থানে যদি ঊর্ধ্বতন যে কর্মজীবী আছেন উনি তার নিম্নতন কর্মজীবীকে সেই হারে মূল্যায়ন করেন না, এবং আমরা একটা কোনো কাজে যোগ দিতে গেলে আমরা চিন্তা করি এই কাজটা কি আমার সাথে যায় কি না, আমি দেশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমার সাথে কি এই কাজটা যাবে কি না, এই কাজটা আমি করতে পারবো কি না, এই কাজটা করলে আমাকে সমাজ কি বলবে, এই ধরনের দৃষ্টিভঙ্গি কাজ করে। দেখা যায় আমরা ছোটো কাজগুলোকে আমরা মূল্যায়ন করতে চাই না, আমরা আসলে চিন্তা করি আমি আমার মতো লোকে ছোটো কাজ করব, মানুষ আমাকে কি বলবে, এই যে একটা আমাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির জন্য দেখা যায় আমাদের দেশের বেকারত্ব অনেকটাই লাঘব হচ্ছে না। কিন্তু প্রকৃতপক্ষে কোনো কাজ ছোট নয়, বরং যে কোনো কাজের মাধ্যমেই মানুষ নিজ অবস্থান আরও মর্যাদা সম্পন্ন করতে পারে। কারণ পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, প্রতিটা কাজকে সম্মান করতে হবে, কারণ প্রতিটা কাজই কোনো না কোনো মানুষ দ্বারা আল্লাহ তাআলা এই সম্পূর্ণ করান। এবং যে কাজকে অবমূল্যায়ন করা বা কাজকে ছোট করে দেখা বিভিন্ন ধর্মীয়ভাবে এগুলোকে নিষেধ করা আছে, যে কোনো কাজকে ছোটোভাবে দেখা যাবে না। কারণ আমরা যদি পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোর অনেক মানুষের দিকে তাকাই, আমরা যদি মার্কিন আমেরিকা যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, দেখা যাবে যে তাদের অনেক প্রেসিডেন্ট দেখা যায়, আমরা জানি যে তারা মুড়ি বিক্রি করতো, আবার দেখা যায় অনেক প্রেসিডেন্ট আছে যারা জুতা সেলাই করতেন, কিন্তু দেখা যায় তারা একসময় তাদের কর্মস্পৃহার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে কি পুরো পৃথিবীর প্রেসিডেন্ট সমতুল্য। দেখা যায় তারা কিন্তু তাদের কর্মকে ছোট করে দেখে নেই, দেখা যায় যে তাদের কর্মকে তারা মূল্যায়ন করার কারণে আজকে তারা পৃথিবীর উন্নত জাতি বা আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি দেশ। তাই বাংলাদেশের বেকার সমস্যার সমাধান করতে হলে বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কারণ আমাদের দেশের যে বেকার সমস্যা আমরা যদি লক্ষ্য করি, দেখা যাবে প্রত্যেকেই যে কোনো কর্মদিলি করতে চায় না, সে তার সাথে কর্মটা যায় কি না, সে তার পড়াশোনার সাথে কর্মের তুলনা করতে চায়, ফলে দেখা যায় যে সে কর্মে যোগদান করে না এবং বেকার হয়ে থাকে।
কোনো কাজকেই জনগণ যাতে ছোট করে না দেখে এ ধরনের দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। কারণ পৃথিবীর অন্যান্য দেশগুলোতে মানুষ যে কোনো কাজ করতে পারে, কারণ সরকার এরকমভাবে মানুষের দৃষ্টিভঙ্গিটা গড়ে তুলছে। মানুষ সবাই, দেশের জনগণ যে ছোট চাকরি করে কিংবা বড় চাকরি করে, সবাই একই, সবাইকে মূল্যায়ন করা হয়। কেউ কেউ ছোট বড় এই হারে দেখানো হয় না। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আমাদের দেশের নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত এবং অক্ষর জ্ঞানহীন মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি পর্যন্ত প্রত্যেকের মধ্যেই একটা এই ধরনের দৃষ্টিভঙ্গির নেগেটিভ দৃষ্টিভঙ্গি কাজ করেন। কারণ তারা দেখা যায় তারা তাদের নিম্ন শ্রেণীর লোকদেরকে মূল্যায়ন করতে চায় না, কিন্তু তাদেরকে পরিপূর্ণ সম্মান করতে চায় না। ফলে দেখা যায় অনেকেই এই লজ্জায় যে কোনো ছোটো কাজে তারা যোগদান করতে চায় না। তাহলে আমাদেরকে একদম নিম্ন শ্রেণী থেকে উপর শ্রেণী পর্যন্ত সবাই দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের দেশের বেকারত্ব চিরতরে বেকারত্বের সমস্যা সমাধান করা সম্ভব। দশম, আত্মকর্মসংস্থানের অভাব। আমাদের দেশে লেখাপড়া শেষ করে শিক্ষিত যুবক যুবতীরা চাকরির প্রতি মুখাপেক্ষী হয়ে থাকে। কারণ আমাদের দেশের যুবক যুবতীরা পড়াশোনা শেষে তাদের প্ল্যানই থাকে যে পড়াশোনা শেষ করে সে চাকরি করবে। কারণ পড়াশোনা শেষ করলে আমাদের দেশে চাকরি না করলে দেখা যায় যে তাকে আরও দুর্ভোগে পড়তে হয়। কারণ পড়াশোনা শেষ করে সে চাকরি ব্যতীত যদি অন্য কোনো কাজ করতে যায়, দেখা যায় কোনো ব্যবসা বাণিজ্য করবে কিংবা আত্মকর্মসংস্থানমূলক যে কোনো ধরনের কর্ম করবে, দেখা যায় সামাজিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি, সামাজিক বিভিন্ন নেগেটিভ দৃষ্টিভঙ্গির কারণে সে ওই ধরনের কাজ করতে পারে না। কারণ যদি কোনো শিক্ষিত যুবক ব্যবসা বাণিজ্য করতে চায়, তখন সমাজের অনেক ব্যক্তি তাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে যে এত পড়াশোনা করে কী লাভ হলো, যদি আবার ব্যবসা বাণিজ্য করতে হলো, তাহলে তো পড়াশোনা করার দরকার ছিল না, আগে থেকে ব্যবসা বাণিজ্য করলে করা যেত। ফলে আগে থেকে ব্যবসা বাণিজ্য করলে তাদের বর্তমান অবস্থা থেকে তাদের অবস্থা আরও ভালো থাকতো। ফলে দেখা যায় যে তারা আত্মকর্মসংস্থানে উৎসাহী হওয়া থেকে উৎসাহী না হয় আর তারা নিরুৎসাহিত হয়। ফলে শুধু চাকরি ব্যতীত অন্য কোনো উপায়ে জীবিকা নির্বাহে তারা উৎসাহ হারিয়ে ফেলে। কারণ আগে বলছি যে তারা পড়াশোনা করার ফলে তারা চাকরির জন্য একটা নেশাই থাকে, অন্য কোনো কাজ করতে তারা আগ্রহী থাকে না। কিন্তু এই ত্রুটিপূর্ণ মন মানসিকতা পরিবর্তন করে তাদের মাঝে আত্মকর্মসংস্থান তৈরির স্পৃহা জাগাতে পারলে, যদি দেশের গভর্নমেন্ট তাদেরকে এই ত্রুটিপূর্ণ মন মানসিকতা পরিবর্তন করে তাদের মধ্যে স্পৃহা তৈরি করতে পারে যে পড়াশোনা করা মানেই কোনো চাকরি করা নয়। কারণ পড়াশোনা মানে কি, নিজে আত্মসচেতন হওয়া, নিজের ভিতরে যে আরেকটা মানুষ আছে তাকে সচেতন করা। তো পড়াশোনার মাধ্যমে যে চাকরি করতে হবে এই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে এসে যদি গভর্নমেন্ট মানুষকে বিভিন্ন কাজে উৎসাহিত করতে পারে, তাহলেই দেশে বেকার সমস্যা দূরীকরণ সম্ভব। আত্মকর্মসংস্থান তৈরির স্পৃহা জাগাতে হবে। একটা গভর্নমেন্টকে কীভাবে জনগণকে প্রতিটিভাবে উৎসাহিত, তাদেরকে সহজলভ্যতা দেখিয়ে। কারণ আমাদের গভর্নমেন্ট দেখা যায় যে বেকার যুবকদেরকে বিভিন্ন কম ঋণে কম সুদে ব্যাংক থেকে ঋণ প্রদান করে থাকে, যেন তারা কম টাকায়, দেখা যায় এখন বর্তমানে 4% সুদে টাকা বিভিন্ন যুবকদের টাকা প্রদান করছে, বা কিংবা বিভিন্ন যুবক যুবতী যারা আত্মকর্মসংস্থান করতে চাচ্ছে তাদেরকে সরকার উৎসাহ দেওয়ার জন্য কম ইন্টারেস্টে বা কম সুদে ঋণ প্রদান করছে। এবং বিভিন্ন যুব কর্মসংস্থান আছে যাদেরকে বিভিন্ন যুবক যুবতীদেরকে বিভিন্ন কর্ম শেখানো হচ্ছে, বিভিন্ন ট্রেনিং শেখানো হচ্ছে, কীভাবে মাছ চাষ করা যায়, গরু পালন থেকে শুরু করে বিভিন্ন কিছু। এই ট্রেনিংগুলো সরকার তাদেরকে শেখাচ্ছে যেন তারা স্পিড পায়, যেন তারা তাদের নিজ থেকে আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে, তারা কারোর চাকরির দিকে মুখাপেক্ষি না হতে হয়, নিজ থেকে যেন বিভিন্ন কর্মসংস্থান তৈরি করতে পারে এবং তারা কর্মসংস্থান তৈরি করবে যেন অন্যরা এখানে আইসা চাকরি করে বেকারত্ব দূরীকরণ করতে পারে। যদি গভর্নমেন্ট এই মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে পারে কিংবা এই স্পৃহা জাগাতে পারে, তাহলে দেখা যায় একটা দেশের বেকারত্ব লাঘব করা সম্ভব। কারণ প্রতিটা মানুষ যদি নিজ নিজ স্থান থেকে আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে, ফলে দেখা যাবে সে নিজ জায়গায় প্রতিটি মানুষ সফল এবং সে তার যেরকম বেকারত্ব ঘুচবে। কারণ একটা মানুষ যদি আত্মকর্মসংস্থান তৈরি করে, একটা কর্মসংস্থান তৈরি করে, দেখা যায় সে যেরকম এখানে কাজ করছে পাশাপাশি আরও 1-2 জনকে এখানে সে কাজ করাতে পারছে। সে যেরকম বেকারত্ব থেকে মুক্তি লাভ করছে, আরও 1-2 জনকে এরকম বেকারত্ব থেকে মুক্তি লাভ করাতে পারছে। ফলে দেখা যায় দেশের বেকারত্ব অনেকটাই লাঘব হচ্ছে। তাই আমাদেরকে বেকারত্ব লাঘব করার জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা দরকার। 11 নম্বর, লাভজনক শিল্প স্থাপন। লাভজনক শিল্প স্থাপন বলতে বোঝাচ্ছে যে শিল্পের মাধ্যমে লাভবান হওয়া যাবে এই ধরনের শিল্প কারখানা স্থাপন করা। মূলধনের অভাবে এদেশে এমন অনেক শিল্প গড়ে উঠেছে যাওয়া লাভজনক। কারণ আমাদের দেশ মধ্যম আয়ের দেশ, এখানে মূলধনের অভাব, প্রায়
কোম্পানিগুলো বা প্রায় মালিকদেরই মূলধনের অভাব আছে। দেখা যায় যে এখানে মূলধনের অভাবের কারণে তারা তাদের উৎপাদনের বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করার পর দেখা যায় যে কাঁচামাল ক্রয় করার মতো এরকম অর্থ তাদের থাকে না। ফলে দেখা যায় যে এই যন্ত্রগুলো তারা ক্রয় করার ফলেও কাঁচামালের অভাবে এখান থেকে উৎপাদন হচ্ছে না। কিংবা আমাদের দেশে অনেক বিভিন্ন কোম্পানি আছে যারা আমাদের বাসস্থানের বিভিন্ন যে ফার্নিচারগুলো আছে এগুলো তৈরি করে থাকে, কিন্তু আমাদের দেশে কিন্তু ওই ধরনের উন্নত মানের ফার্নিচার আমাদের দেশে এই চলে না, খুব কম চলে। দেখা যায় যারা এই ধরনের ফার্নিচার তৈরি করেছে কোম্পানিগুলা, ওই কোম্পানিগুলো কিন্তু সেই পরিমাণ আমাদের দেশে সেল করতে পারছে না। ফলে দেখা যায় তাদের কিন্তু লাভ হচ্ছে না, তারা লস হচ্ছে। আর লস হচ্ছে, দেখা যায় একসময় লস হতে হতে তার এই কোম্পানিটা অটোমেটিকলি বন্ধ হয়ে পড়ছে। কিংবা আবার দেখা যায় আমাদের দেশে যে ধরনের পণ্য চলছে, আমরা যদি বিভিন্ন নারীদের প্রসাধনীর কথা বলি বা আমাদের দেশে যে কাপড় আছে এইগুলো বলি, যদি কেউ যদি এই ধরনের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রীগুলো আছে এগুলো উৎপাদনের জন্য কোনো কোম্পানি স্থাপন করে, দেখা যাবে এগুলো কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হবে এবং লাভবান হবে। এক্ষেত্রে আমি বলি যে আমাদের দেশে যে তোমাদের যে প্রসাধনী আছে, নারীরা যে প্রসাধনীগুলো ব্যবহার করে, যদি কোনো একটা কোম্পানি এই ধরনের প্রসাধনী এখানে তৈরি করে, দেখা যাবে যে আমাদের বাজারে তার প্রসাধনী প্রচুর পরিমাণ বিক্রি হবে এবং সে লাভবান হবে। তাহলে দেখা যায় যে আমাদের দেশে যে পণ্যগুলো চলে, এই পণ্যগুলা উৎপাদে এই পণ্যগুলোকে তৈরি করতে হবে এবং শিল্প কারখানাগুলো ওই চিন্তায় করেই শিল্প স্থাপন করতে হবে যে আমাদের দেশে কোন যে পণ্যগুলো চলে এই ধরনের। কিংবা আমরা যেন অন্যান্য দেশগুলোতে আমরা রপ্তানি করলে চিন্তা করতে হবে যে কোন পণ্যটা বিভিন্ন দেশের বাজারে আমরা দাম পাবো বা বাজারে চলবে, এই চিন্তা করে শিল্প কারখানাগুলো স্থাপন করতে হবে। আর যদি লাভজনক একটা শিল্প কারখানা যদি লাভ করতে পারে, দেখা যাবে তার উৎপাদন বৃদ্ধি হয় বিধেই কিন্তু সে লাভ করছে। আর উৎপাদন বৃদ্ধি হলে ওইখানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। কর্মসংস্থান বৃদ্ধি পেলে দেখা যাবে যে এখানে শ্রমিক বিভিন্ন যে বেকার আছে তারা এখানে কর্ম করতে পারবে, ফলে দেশের বেকারত্ব সংখ্যা অনেকটাই কমবে। আবার অনেক সময় অনেক অলাভজনক শিল্প কারখানাগুলো দেখা যায় তাদের শিল্প কারখানাগুলোতে লাভ না হওয়ার কারণে তারা অনেক সময় তারা বিভিন্ন শ্রমিক ছাঁটাই করে, আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন কোম্পানিগুলো তারা বন্ধ করে দেয়, ফলে বেকারত্ব বেড়ে যায়। যদি লাভজনক শিল্প কারখানা স্থাপন করে, দেখা যাবে এই ছাঁটাইয়ের সমস্যা থাকবে না এবং আরও কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ফলে দেখা যাবে দেশের বেকারত্ব অনেকটাই লাঘব হবে। সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বেকারত্ব যে প্রকারে হোক না কেন তার দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ। কারণ বেকারত্ব যদি এটা বৃহৎ পরিসরে হোক বা অল্প পরিসরে হোক, এটা কিন্তু একটা জাতির জন্য হুমকি স্বরূপ। তাই দেশ ও জাতির সার্বিক উন্নয়নের জন্য সব ধরনের বেকারত্ব দূর করে কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। কারণ বেকারত্ব বিভিন্ন ধরনের হতে পারে, প্রযুক্তিগত বেকারত্ব হতে পারে কিংবা সাধারণ বেকার হতে পারে। এই ধরনের যে তাই একটা দেশ ও জাতির সার্বিক উন্নয়নের জন্য সব ধরনের বেকারত্ব দূর করতে হবে বা সব ধরনের বেকারত্ব দূর করে কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করা দরকার। কারণ আমার যদি একটা দেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে হয়, তাহলে প্রতিটা মানুষকে কর্মক্ষম করে গড়ে তুলতে হবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় দেশের অর্থনৈতিক মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। কারণ দেশের যদি লক্ষ লক্ষ বেকার থাকে, তারা কিন্তু কর্মসংস্থান, তাদের যে মেধা আছে এটা কিন্তু তারা প্রয়োগ করতে পারছে না, ফলে দেশের উন্নতিতে অনেকটাই ব্যাঘাত ঘটছে। আবার দেখা যায় তারা কর্মসংস্থানের অভাবে তারা বিভিন্ন ধরনের অপকর্মে তারা লিপ্ত হচ্ছে, ফলে দেখা যাবে দেশের অর্থনীতি অনেকটাই বাধাগ্রস্ত হয়ে পড়বে। তাই এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দরকার। কারণ দেখা যাবে সরকারকে এই মুহূর্তেই এমন একটা পদক্ষেপ গ্রহণ করা দরকার যে পদক্ষেপের মাধ্যমে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশের যে বেকার আছে বেকারগুলো কর্মক্ষম হবে এবং বেকারত্বের অভিশাপ থেকে তারা চিরমুক্তি লাভ করবে। ফলে দেখা যাবে একদিকে দেশ যেরকম আরও প্রতিনিয়ত উন্নতির দিকে ধাবিত হবে এবং এই দেশের প্রতিটা বেকার মানুষ তাদের অভিশপ্ত জীবন থেকে মুক্তি লাভ করবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো সময়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।